ওই যে দুর্ঘটনা প্রবণ ওই রাস্তাটা এবং ওই যে পর্যটনের নিডস মিট করার জন্য এটা আমরা নিঃসন্দেহে বাড়াবো, 6 লেন করবো, করবো। কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কিন্তু সময় সাপেক্ষ। কারণ ওই যে রাস্তা বাড়াতে হলে জমি অধিগ্রহণ করতে হবে, জমি অধিগ্রহণ করতে সময় লাগবে, এলএ কেস করতে হবে, তারপরে ক্ষতিপূরণ দিতে হবে, তারপরে পাবে। তো ওই জন্য আমরা ওর জন্য কাজ করবো। আমাদের বিস্তারিত আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলবেন। কিন্তু এর মধ্যে কিন্তু এখন এইটা ধরেন যদি 1 বছর লাগে কিংবা 2 বছর লাগে, এর মধ্যে কি করতে হবে? আমাদের যে প্রাণহানি হয় এটা তো বন্ধ করতে হবে। তো ওই জন্য আমি যখনই দুর্ঘটনা প্রথম হয় তখনই আমি চিফ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছিলাম। তো তখন ওনারা ওখানে কতগুলো রোডে সাইন দিয়েছেন, তারপর রাস্তাকে প্রশস্ত করছেন, কিছুটাই করছেন। কিন্তু এখানে একটা ওই যে যেটা, এবং ওই যে পুলিশের কেউ তো এখানে নাই, এখন আসে নাই না। আচ্ছা, তো এখন কিন্তু ওই যে যেটা বললাম যে এই যে সময় লাগবে 6 লেনে উন্নীত করতে, তো এই সময়টা আমরা কি করব? এই সময়টা কিন্তু জনসচেতনতা বাড়াতে হবে। তো ওই জন্য ওখানে কিন্তু যারা করেন, মানববন্ধন করতেছেন, তারাও যদি এগুলোর দিকে একটু মনোযোগ দেন আর কি, যে ওখানে ওনারা যদি করেন, ক্যাম্পেইন করেন, তারপরে ড্রাইভারদের সঙ্গে যাতে করেন, তারপরে স্পিডে গাড়ি চালায় না চালায়, এবং আমাদের ওই যে পুলিশ বিভাগ যারা আছে, ওই এটা একটা নির্দিষ্ট এলাকায় বারবার হচ্ছে, ওই এলাকাতে লবণ গাড়িতে নিয়ে যাচ্ছে, তারপর ওখানে লবণ। তো এগুলো কিন্তু মনোযোগ দিতে হবে। কারণ আমাদের তো যত তাড়াতাড়ি করি, আপনি যত কথাই বলেন 6 লেনের রাস্তা তো আর 2 বছরের আগে কিংবা 3 বছরের আগে হবে না। তো ওই জন্য এর মধ্যে কিন্তু আমি আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা যাতে করেন। তো এখন এই বাকি 6 লেনের রাস্তার ব্যাপারে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলবেন। ডিভিশন কমিশনার সাহেবের সঙ্গে করে ওই যে সিএনজি নিষিদ্ধ এটা লিখে লাগাই দাও, তারপরে আমরা পুলিশকে এনফোর্স করতে বলবো, হাইওয়ে পুলিশকে বলবো আমরা, ঠিক আছে? তো তুমি সাহেবের সঙ্গে ডিভিশনাল কমিশনার সাহেবের সঙ্গে করে তোমরা ওখানে লাগাই দাও যে সিএনজি নিষিদ্ধ, একবার নিয়ে দিলে তারপরে আমরা পুলিশকে বলবো। আচ্ছা, আর ওই যে বাকি 2টা জিনিস আমি বলে দিই, তাড়াতাড়ি দেরি করা যাতে না হয়। একটা হচ্ছে যে ওই যে রেলের কিন্তু এটা একটা পুরনো সমস্যা। রেল মনে করে যে আমরা একটা স্টেট উইদিন দ্য স্টেট, মানে আমাদের সব কিছু আমরা করব। এবং এই যে আজকে আপনারা জানেন যে চট্টগ্রাম রেল স্টেশনের যে দুরবস্থা, বাথরুমে যাওয়া যায় না, লাল হলুদ, আমাকে বিভিন্ন লোক বিভিন্ন সময় ছবি পাঠাচ্ছে। যাই হোক, তো এইটা আমি ওনাদেরকে আমরা মিট করছিলাম, আমরা বলে দিচ্ছি যে রেল কিন্তু দেশের সব কিছুর সঙ্গে অন্য মধ্যে এটাও একটা অংশ, রেল কোনো আলাদা কিছু না। তো সুতরাং ওই যে এখন ওরা আমি বলার সাথে সাথে কিন্তু ওই ওয়াসা পানির সংযোগ দেওয়ার কথা বলে দিচ্ছে। আমি তো এটা কল্পনাই করতে পারি না যে চট্টগ্রাম রেল স্টেশনে পানি দেয় না, অথচ চিটাং ওয়াসা আছে। তার তো এটা চিটাং ওয়াসা তো থাকার কোনো প্রয়োজন নেই, কারণ ওইটাই তো সবচেয়ে ব্যস্ত, সবচেয়ে ব্যবহৃত তারপরে হচ্ছে এখানে যে হাসপাতালটা আছে, হাসপাতালটা এই 2টাতে দিয়ে দেবে। তো একই আমি ওই যে রেলের যে মহাপরিচালক আছেন, রেলের সচিব আছেন, রাস্তা বানানো এটা রেলের কাজ না, পানি দেওয়া এটা রেলের কাজ না। এগুলো কিন্তু আপনার উঠে আসতে হবে, এবং এর ফলে কিন্তু রেল অদক্ষ হয়ে যাচ্ছে, এবং রেলের ওই যে অপ্রয়োজনীয় খরচ হচ্ছে, এগুলো কিন্তু তো এই জন্য এগুলো আপনারা উন্মুক্ত করে দিতে হবে। কারণ এগুলো তো পাবলিক থরোফেয়ার। এটা যদি এমন হতো যে না এখানে শুধুমাত্র রেলের লোকই ব্যবহার করে, তা তো না, এখানে কিন্তু সবাই যাতায়াত করে। তো সুতরাং এটা ওই যে উনি তো রাস্তা তো চেয়ে পায় না, আর উনি আপনাকে করে দিতে যাচ্ছেন একটা মানসিক যে এটা আমরা আলাদা, আমাদের পানির ব্যবস্থা আমরা করব, আমাদের রাস্তার ব্যবস্থা, এই যুগ শেষ। সুতরাং এখন স্পেশালাইজেশনের যুগ। এখন ওই পানির ব্যবস্থা ওয়াসা করবে, ওয়াটার সাপ্লাই করবে, রাস্তার ব্যবস্থা যে ক্ষেত্র যেখানে প্রযোজ্য, সিটি কর্পোরেশন এলাকা হলে সিটি কর্পোরেশন করবে, রোডস অ্যান্ড হাইওয়েজের এলাকা হলে রোডস অ্যান্ড হাইওয়েজ করবে, কিংবা যদি কোনো এলজিইডির যদি স্থানীয় সরকার হয় তাহলে স্থানীয় সরকার করবে। তো ওই জন্য আমরা কিন্তু সকালে আমি আসতে তো আমি জন্য ওই জন্য রেলকে আমরা বলে দিচ্ছি, রেলের কাজে মনোযোগী হতে হবে। রেল পরিচালনার দক্ষভাবে রেল পরিচালনা করা, তারপর ওদের ইঞ্জিন মেরামত করা, বগি মেরামত করা, এইগুলোতে এইসব কাজে মনোযোগ দিতে হবে। এই যে রাস্তা বানানো, পানি করা, এগুলোতেই হবে। আচ্ছা, ওই যে আপনার যে থার্ড যে রিকোয়েস্ট,
এইটা আপনার আপনার ওই যে চিফ এক্সিকিউটিভ অফিসার ওনার কথা বলে। তো ঠিক আছে তাহলে, তো আমরা এই জন্য বলছি যে রেল কিন্তু একটা পুরা ইয়ের অংশ, চট্টগ্রাম শহরের অংশ, বাংলাদেশের অংশ, রেল কিন্তু বাইরের কিছু না। তো এই একটা মানসিকতা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে যে আমরা আলাদা, আমরা আমাদের সবকিছু আমরা করবো, এটা করার দরকার প্রয়োজন নেই। তো ঠিক আছে তাহলে, এখন আপনার 3টে প্রশ্নে তো জবাব পাইছেন কি? আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে একটু আমি যে এখানে আসলাম সেই কার্যক্রমটা সম্পর্কে অভিহিত করতে চাই। আমি এখানে 2টা কাজ নিয়ে আসছি, একটা হচ্ছে রেলের, আরেকটা হচ্ছে চট্টগ্রামের জলবদ্ধতা। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, এবং আরো জরুরি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা মে মাসের 14 তারিখ ইনশাআল্লাহ চট্টগ্রামে আসবেন, এবং ঢাকার বাইরে দেশে এটাই হবে ওনার প্রথম সফর। তো ওই জন্য আমি ওই যে জলাবদ্ধতার কাজটাও দেখছি। তো যাই হোক, আমি প্রথমে ইয়েতে যাই, কি বলে যে ওই যে রেলওয়ে ওয়ার্কশপে যাই। একটা হচ্ছে ডিজেল ওয়ার্কশপ বলে, মানে যেটা ইঞ্জিন মেরামত করা, আরেকটা হচ্ছে ক্যারেজ ওয়ার্কশপ, মানে যেখানে কোচ ওয়াগন মেরামত করা হয়। তো এইরকম আমাদের আরো এই যে কি বলে লোকোমোটিভের কারখানা আছে পার্বতীপুরে, এবং ওই যে কোচ মেরামতের কারখানা আছে সৈয়দপুরে। তো এগুলো এখন খুব রিপেয়ার মেইনটেনেন্সের ওয়ার্কশপ এগুলোকে বলে, কিন্তু এগুলোর স্ট্যান্ডার্ড একটা রেলের মতো প্রতিষ্ঠানের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে না। তো এইটা কিন্তু আমরা এটাকে আরো উপরে নিয়ে যেতে চাই। আমরা এগুলোকে এখন রিপেয়ার মেইনটেনেন্স অ্যান্ড অ্যাসেম্বলি ওয়ার্কশপ হিসেবে পরিণত করতে চাই, যাতে ওই যে রেলের লোকোমোটিভসের পার্টস এনে এখানে, কারণ ওরা তো তাই করেন, কারণ পুরোনো লোকোমোটিভসকে যদি আবার সচল করতে পারেন তাহলে এটা অ্যাসেম্বলি তো আরো ইজিয়ার জিনিস। তো এইটার জন্য আমরা করব যে লোকোমোটিভগুলোকে আমরা এখানে যাতে অ্যাসেম্বল, তাহলে এখানে আরো ভ্যালু এডিশন হবে, আমাদের খরচ কমবে, আমাদের কর্মসংস্থান হবে। তো এই জন্য আমরা ডিপিপি প্রস্তুত করার জন্য ওই সচিব রেলকে আমরা বলেছি, এবং কি বলে যে মহাপরিচালক রেলকে, এবং এটা ডিপিপি প্রস্তুত হয়ে যাবে। এবং আমি পরিকল্পনা কমিশনের যে মাননীয় অ্যাডভাইজার, ওনার সঙ্গে কথা বলছি, তো এইটা দ্রুত আমরা হয়ে যাবে। এরপরে আমি যাই হচ্ছে রেলওয়ে স্কুলে। তো রেলওয়ে স্কুলের এটা হচ্ছে রেলওয়ে স্কুল, এক সময় আমি দেখলাম যে রেলওয়ে স্কুলের মধ্যে স্কুলের যারা অ্যালামনিরা ওখানে ছিলেন খুবই সাকসেসফুল অ্যালামনাই। তো এটা একটা মানে খুব একটা ভালো স্কুল ছিল, কিন্তু এটার এখন স্ট্যান্ডার্ড কমে যাচ্ছে, ছাত্র সংখ্যা কমতেছে, শিক্ষক নাই, তারপরে কি বলে যে রেজাল্ট ডেটেরিয়েট করতেছে। তো এই জন্য আমরা বলছি যে এই শুধু এখানকার বলে না, সমস্ত রেলের কি বলে পরিচালনা পরিষদ পুনর্গঠন করতে হবে। তো সেখানে অন্তর্ভুক্ত করতে হবে রেলের এখন শুধু রেলের কর্মচারী দিয়ে, তো সেখানে অভিভাবক প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে, অ্যালামনাই প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে, এবং শিক্ষকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। তো এরপরে আমি যাই ওখানে, ওই যে আপনারা জানেন যেখানে একটা ইউরোপিয়ান ক্লাব আছে, আরেকটা হচ্ছে ওখানে একটা মিউজিয়াম আছে, রেলের মিউজিয়াম আছে। আমাদের প্রত্যেকটা দেশই দেখবেন তাদের একটা ঐতিহ্য আছে, কিন্তু আমাদের তো কোনো ঐতিহ্য বলে কিছু নাই। আমরা সব বিল্ডিংকে টাইলস দিয়ে করে ফেলি। তো আমি ওখানে স্পষ্টভাবে বলছি যে এগুলো কিন্তু না, এটা রেস্টোরেশন হবে। ওই যে ভেঙে গুঁড়ে সমান করে একটা নতুন বিল্ডিং, এটা হবে না, ওটা সংরক্ষণ করতে হবে। ওই যে ওখানে যদি আগে যদি কাঠ থাকে তাহলে ওইটা টাইলস দিয়ে, মানে কাঠের ফ্লোর যদি থাকে তখন ওইটাকে কাঠের ফ্লোর দিয়ে রিপ্লেস করতে হবে। ওই যে সবকিছু দিয়ে টাইলস বানায়, এবং সবকিছুর ওই যে একটা চেহারা, একটা ওই যে একটা কি বলে ম্যাচ বক্সের মতো চেহারা, চারকোনা, এটা যাতে না হয়। তো এই জন্য এটা আমরা করতে হবে। পরে আমরা যাই হচ্ছে হাসপাতালে। তা আপনারা দেখছেন যে রেলের এই বিরাট হাসপাতাল, এখানে 5 জন না 7 জন রুগী, তারপর ডাক্তার হচ্ছে এরকম 4-5 জন। অথচ আপনারা জানেন যে চিটাগং মেডিকেল কলেজে ফ্লোরেও লোক জায়গা পায় না। তো ওই জন্য আমরা রেলের সব হাসপাতালের জন্য আমি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আমার আগেই কথা হয়েছে, নূরজাহান আপার সঙ্গে, যে আমরা একটা এমওইউ করব, যে এমওইউর অধীনে এই হাসপাতালগুলোকে রেলওয়ে হাসপাতাল এবং জেনারেল হাসপাতাল করে দেব। মানে এর ফলে হচ্ছে যে রেলের লোক ছাড়াও
এখানে যে কোনো সাধারণ রোগী চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এবং এইটা করার এটা আমরা এমওইউ সহসা ইয়ে করবো সমস্ত রেলওয়ে হাসপাতালের জন্য। এরপরে 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 যেটা হবে যে তখন ওনারা ওখানে ডাক্তারকে ইয়ে করবেন, অ্যাটাচমেন্টে দিবেন, বিশেষজ্ঞ ডাক্তার আনবেন, কারণ রোগী তো আসবে না, আপনার যদি বিশেষজ্ঞ ডাক্তার না থাকে, ইকুইপমেন্ট যদি না থাকে তাহলে তো আসবে না। তারপরে ওষুধ যদি না দেয় তো ওষুধ ওনারা দেবেন, সরকারি হাসপাতালে যেসব ওষুধ দেওয়া হয় সেগুলো দেবেন। এবং ওই যেটা বললাম যে ওই যে খাবার ডায়েট যারা রোগী থাকে তাদেরকে ইয়ে করার জন্য। তো এইটা আমরা ইনশাল্লাহ ঢাকাতে, তো ওই জন্য এখন থেকে সব রেল হাসপাতাল রেলের ইয়েদের জন্য অগ্রাধিকার থাকবে এবং রেলের কর্মকর্তা কর্মচারীরা যে এখন যে সুবিধা পান সেই সুবিধা অব্যাহত থাকবে, কিন্তু এটা সর্বসাধারণের জন্য আমরা উন্মুক্ত করে দেবো রেলের ইয়ের জন্য। এরপরে কোথায় গেল? আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে আমরা আমাদের একজন রেল কর্মীকে আহত করা হয়েছে, তো আমি ওনাকে দেখতে, উনি দায়িত্ব পালনরত অবস্থায়, তো আমরা ওনাকে আমরা দেখছি এবং ওনাকে আমরা বলছি ওনার চিকিৎসা যাবতীয় খরচ, ওনার মোবাইলটা নাকি নিয়ে গেছে, সেই মোবাইল আমরা দিয়ে দিব, তারপর ওনার যা কিছু কম্পেনসেশন আমরা এটা দিয়ে দেবো। আর এইটা করার জন্য কই স্টিকারগুলো কই? এই স্টিকার নাই? আচ্ছা, তো এখন আমরা এই জন্য করছি কি, হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমরা এখন ওই যে রেলের কারখানায়, রেলের বগিতে, রেলের স্টেশনে আমরা এটা লাগাই দেবো। রেল আইনে রেল কর্মচারী যদি তার দায়িত্ব পালনে যদি কেউ বাধা দেয় কিংবা তাকে যদি আহত করে, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, এবং আমরা কিন্তু এটা এনশিওর করব। অলরেডি যাকে করা হয়েছে, আহত করা হয়েছে, তাকে তার যে এই জন্য হামলাকারীদের একজনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। সুতরাং রেলের যেটা ন্যায্য দায়িত্ব, উনি যদি কালোবাজারি করেন তাহলে সেই দায়িত্ব আমরা নেব না, কিন্তু তার নিজের দায়িত্ব পালন করতে যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে কিন্তু আমরা তাকে পরিপূর্ণ প্রোটেকশন দেব এবং যারা করছে তাদেরকে। তো এই জন্য আমরা কতগুলো স্টিকার বানাইছি, তো এই স্টিকারগুলো আমরা সরাসরি আপনারা দেখতে পাবেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে রেলের দায়িত্ব পালনরত অবস্থায় তার ন্যায্য কোনো কাজে যদি কেউ বাধা দেয় কিংবা তাকে যদি আহত করে, সে তার বিরুদ্ধে কিন্তু মানে সরকার খুব দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনের যেটা ফুল ফোর্স অফ ল যেটা, সেটা আমরা অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে যে আরেকটা জিনিস আমরা দেখছি যে সেটা হচ্ছে যে একটা আগুন লাগছিল, সেখানে একজন প্রাক্তন রেলকর্মী উনি করছেন কি ওইটাকে ডিট্যাচ করেছেন, উনি জানতেন যে কিভাবে, ফলে আগুনটা আর অন্য ছড়ায় নেয়। তো এই জন্য আমরা এইসব যে সিভিক জনগণের যেসব সহযোগিতামূলক সেগুলোকে আমরা উৎসাহিত করতে চাই, যে রেলের কাজে যারা সহায়তা করবেন, রেলের কাজে যারা বাধা দেবেন, রেল কর্মীকে যারা করবেন তাদের জন্য শাস্তি, আর রেলের কাজে যারা সহায়তা করবেন তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করব। এবং এই ক্ষেত্রে এই যে ভদ্রলোক এই কাজটি করছেন তাকে আমরা দেব। আর কিছু না তো? হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে যে আপনারা জানেন যে অনেকে এটা খেলে, তো এটা ওই যে আমাদের ওই বাচ্চা বেলার একটা গল্প আছে যে ওই পুকুরে আপনি ঢিল ছুটতেছেন কিন্তু ওখানে যে ব্যাঙ তো ওর তো জীবন হানি হচ্ছে। তো ওই জন্য এটা সম্পর্কে আমরা সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা করব এবং স্টিকার বানানো হয়েছে, স্টিকার এগুলো লাগানো হবে। তারপরে বিনা টিকিটে যাতায়াতের জন্য আরেকটা জিনিস আমি কর্মকর্তা কর্মচারীদেরকে বলেছি যে এখন কি বলে যে 1 টাকা আয় করতে রেলকে আড়াই টাকায় ব্যয় করতে হয়। তো আমরা বলছি এটা মোটেই গ্রহণযোগ্য না, এইটাকে 2 এর নিচে নিয়ে আসতে হবে ইমিডিয়েটলি, এটা এই বছরের মধ্যেই এটা 2 এর নিচে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা এইটা এনশিওর করব। হ্যাঁ, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে এবার ঈদ যাত্রাতে কোনো রকম কোনো হয় না, আমাকে সবাই বলছে যে রেলের ট্রেন সময় মতো ছাড়ছে এবং হয়েছে, এবং আমি ওনাদেরকে এই জন্য অভিনন্দন করছি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই যে আগামী 20 তারিখে ওনার যে দফতরে বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের কর্মকর্তা কর্মচারী, সড়ক, তারপরে এবং রেলের সড়ক, সেতু এবং রেল কর্মচারীদের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে একটা অংশের সঙ্গে মিট করবেন এবং উনি ধন্যবাদ জানাবেন। আমি ব্যক্তিগতভাবে এখানে এসে তাদেরকে এই যে রেলের যারা তাদেরকে সবাইকে, রাও ছিলেন, ওই যে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ছিলেন, তো এটা সবার সহযোগিতায়। তো এখন যেটা আমি আগেও আপনারা শুনে থাকবেন, আমি বলছি যে এখন আমরা বিভাগ হিসেবে কাজ করতেছি না,
যে এটা রেলের দপ্তর, এটা বিদ্যুতের দপ্তর, এটা কি বলে জ্বালানির দপ্তর, এটা সেতুর দপ্তর, এটা কি বলে যে রাস্তা সড়কের দপ্তর। আমরা এখন সরকার হিসেবে কাজ করতেছি সবাই মিলে, মানে পরিবেশ, তারপর কি বলে স্থানীয় সরকার, সবাই মিলে আমরা এখন কাজ করতেছি। এবং শুধু তাই না, আমরা দেশ হিসেবে কাজ করতেছি। দেশ হিসেবে কাজ করতেছি মানে সরকারের মধ্যে তো বটেই, এবং এর মধ্যেও কিন্তু যেটা বললাম যে ওই যে আমরা ওই যে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কাজ করছি, তারপরে যারা বাস মালিক সমিতির সঙ্গে আমরা কাজ করছি। তো এখন কিন্তু আমরা এইভাবে করবো, এবং এইটা করলেই আমরা কিন্তু আমাদের যে মানুষ যে আমাদের কাছে যে সেবা আশা করে আমরা সেটা দিতে পারবো। তো এইটা হচ্ছে আমার দিনের আধা বেলা, মানে সরি কি বলে নামাজের আগে স্কুলে। আচ্ছা, ওই যে স্কুল করার কথা বলা হয়েছে, তারা স্কলারশিপ দিবে ওই তারপর ওখানে একটা গেট বানিয়ে দিবে। তারপরে হচ্ছে ওরা একটা ওই যে একাধিক শিক্ষকদের ওরা ফাইন্যান্স করবে, এবং ওই যেটা বললাম যে ছাত্রদের বৃত্তি প্রদান করবে। তো মোট কথা এখন আমরা আর ওই বিচ্ছিন্নভাবে অপারেট করতে চাই না, যে আমি রেল, আমি বিদ্যুৎ, আমি কি বলে জ্বালানি, আমি সড়ক, আমি সেতু, এইভাবে না। আমরা এখন বিভাগগুলোর মধ্যে তো আন্তঃমন্ত্রণালয় সময়, যেমন ধরেন আমি একটা জমি চাইছিল, কি নাম বলে যে পরিবেশ একটা জমি চাইছিল, আমি তাৎক্ষণিকভাবে বলে দিচ্ছি যে না, এটা আমরা দিয়ে দেবো। তো ওই জন্য এখন আর কিন্তু হবে না। তবে ওই ওয়াসাও আমরা কিন্তু বলার সাথে সাথে সেই দিনই কিন্তু ওরা বলছে যে ওরা সংযোগ দিবে। তো এখন আমরা ওই জন্য যেটা বললাম যে বিভাগগুলোর মধ্যে একটা সমন্বয় করে আমরা কাজ করব, আর বললাম দেশ হিসেবে কাজ করব। এরপরে নামাজের পরে যেটা আমরা গেলাম, ওই যে মেয়র সাহেব ছিলেন, তারপরে সিডিএ চেয়ারম্যান সাহেব ছিলেন, তারপরে সিইও ছিলেন, তারপরে বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, ওনারা সবাই ছিলেন। তো ওখানে কাজের কিছুটা অগ্রগতি হয়েছে, আমরা সেই অগ্রগতিটা দেখলাম। তবে যেটা দেখে খুব খারাপ লাগলো, যে খালগুলো পরিষ্কার করা হয়েছে এগুলো আবার ওখানে আবার ময়লা ফেলা শুরু হয়েছে। তো ওই জন্য আমরা ওই যে, তো এখন এই অবস্থাটা করতে হলে একটা কি বলে একটা বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত আমরা জনগণকে এটার সঙ্গে সম্পৃক্ত করতে পারিনি। তো এই জন্য জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা বিভাগীয় কমিশনার মহোদয় করবেন একটা কি বলে মত বিনিময় সভা করবেন। এটাই তো বলো তোমরা, মত বিনিময় সভা করবেন এলাকায়, যাতে এই ময়লা ফেলা দিয়ে। তারপর 2 নম্বর হচ্ছে আমরা চেষ্টা করতেছি 20,000 দেওয়ার জন্য, কি বলে বিন দেওয়ার জন্য। আমি অলরেডি আলাপ শুরু করছি, আর যারা বানায় তাদের সঙ্গে আমি কথা বলছি। তো তারা আমাদেরকে একটা কোটেশন দেবে, এবং আমরা ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ জানাচ্ছি, এবং যারাই বলছি তারা বলছে যে তারা দিবেন। তো এরপরে হচ্ছে যে ওই এখন হচ্ছে কি যে ঘরে ঘরে তো যে ওখানে লক্ষ লক্ষ লোক বাস করে, এবং একদম ঘনবসতিপূর্ণ একটা ভিতরে গেলেই কিন্তু এখানে অনেকগুলো ঘর। তো এইভাবে তো এটা হবে না। তো ওই জন্য সাথে ওই যে সিটি কর্পোরেশনের ওনারা করবেন ওই বিনগুলো বসাবেন, তখন তো ওনারা বিনগুলোকে এক জায়গায় নিয়ে যাবেন, তারপরে সেখান থেকে করবেন। এটা হলো একটা। আর এরপরে কিন্তু আমরা যেটা বললাম, এরপরেও যারা এটা করবেন না, ওই যে আমরা বিন দিয়ে দেওয়ার পরে, তারপর মত বিনিময় সভায় উদ্বুদ্ধ করার পরেও যদি না করেন, তাহলে কিন্তু মোবাইল কোর্ট হবে এবং শাস্তি হবে, জেল হবে। কারণ এটা তো কারণ একদিকে আপনি রাস্তা করবেন, খনন করবেন, আরেকদিকে ময়লা ফেলবে, তাহলে তো এটা কোনো কাজের কথা হলো না। তো ওই জন্য আমরা সবাই মিলে আমরা চেষ্টা করতে হবে, এবং মেয়র সাহেব তো সবসময় এটা কন্টিনিউয়াস, আমরা তো হঠাৎ করে আসি দেখি, কিন্তু উনি এটা সার্বক্ষণিক একটা তত্ত্ব করতেছেন, এবং আমরা আশা করতেছি যে এইবার আমরা মানে একদম যে হবে না এটা তো বলতে পারবো না, এটা তো বৃষ্টিপাতের পরিমাণের উপরও নির্ভর করে, নানান সব ফ্যাক্টরসের উপর নির্ভর করে। কিন্তু আমরা আশা করি যে এইবার এইটা অনেকাংশে লাগে হবে। যে ডোবা টোবা এগুলো যেগুলো নিজেদের এগুলো কিন্তু মানে জনগণকে করতে হবে, জনগণকে এটা পরিষ্কার করতে হবে। এবং যদি খুব বড় আকারের কিছু হয়, তাহলে সেটা হয়তো ওই যে সিটি কর্পোরেশন কিংবা সিডিএ কিংবা বিভাগীয় প্রশাসন দেখবে। আমাদের তো গোপন করার কিছু নাই, ইন্টারিম গভর্নমেন্টের তো আমাদের গোপন করার কিছু নাই। আমার তো কোনো আত্মীয় স্বজন কোনো রেলে কোনো টেন্ডার করতেছে না, কিংবা সচিবের কোনো আত্মীয় স্বজন রেলে টেন্ডার করতে না, কিংবা প্রধান উপদেষ্টার কেউ তো করে। সুতরাং আমাদের তো এখানে লুকানোর কিছু নাই। তো সেজন্য আমি ওই যে রেলের যে
পূর্বাঞ্চলের জিএম তাকে নিয়ে এসেছে যে আপনাদেরকে যাতে একটা আনফেটার্ড অ্যাক্সেস দেয় আর কি, যা আপনারা যাতে সংবাদ সংগ্রহে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেটা দেখা। কিন্তু আবার একটা কথা বলি, কিন্তু আবার একটু কথা শোনেন, কিন্তু আমি এটাও জানি আপনারা আবার অনেকে ব্যবসা করেন, বুঝতে পারছেন, অনেক সংবাদপত্র অনেক গণমাধ্যম ব্যবসা করেন, এখানে কিন্তু ব্যবসা চলবে না। আপনি সত্যিকার গণমাধ্যম কর্মী যদি হন, আপনাকে আপনাকে এখানে আমাদের এরা সম্পূর্ণ সহায়তা প্রদান করবে। কিন্তু আপনি যদি আবার এইটাকে যে ব্ল্যাকমেইল করার জন্য ইয়ে করেন, বলে হ্যাঁ না আপনার নামে কিন্তু দিব ছাইবা, বুঝছেন তো এই তারপরে ওই যে কোনো টেন্ডারের পক্ষে যদি ইয়ে করেন, এগুলো যদি করেন এগুলো আমরা বুঝতে পারি। আমাদের যে চুল যে পাকছে এটা কিন্তু এমনি পাকে নাই, মানে এগুলো দেখে 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 পাকছে। তো সুতরাং আপনি যতক্ষণ ন্যায্য সাংবাদিকতা করবেন, আপনি আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন, রেলের সহযোগিতা না পাবেন। যদি আপনি ওই যে কি বলে পূর্বাঞ্চল রেলের যদি সহযোগিতা না পান, তাহলে ওই যে মহাপরিচালককে জানান, মহাপরিচালক যদি না পারে তখন আমাদের সচিবকে জানাবেন, সচিবকে না জানলে আমি জানাবো, আমি নিশ্চিত করবো যে আপনি যাতে কোনো ইনফরমেশন আপনাদের কাছ থেকে বিতরণ করে না হয়। এখানে একটা জিনিস বুঝতে হবে, কিন্তু বিদ্যুৎ দুটা কারণে চলে যেতে পারে। একটা কারণ হচ্ছে যে আপনার বিদ্যুতের উৎপাদন নাই, এটা যদি আপনার বিদ্যুতের লাইনটা বন্ধ করে তাহলে সেটাকে বলে লোডশেডিং। আরেকটা জিনিস হতে পারে যে আপনার একটা ফিউজ চলে গেল, একটা ট্রান্সফর্মার চলে গেল, একটা কিছু ঝড়ে একটা লাইন হয়ে গেল, এটা কিন্তু লোডশেডিং না, এটা হচ্ছে যে পাওয়ার ইন্টারাপশন। তো আমরা রমজানে আপনারা দেখছেন যে আমরা চেষ্টা করছি যে কোনো যাতে লোডশেডিং না হয়। এরপরেও কোথাও কোথাও বিদ্যুৎ ছিল না, সেটা কিন্তু ওইসব কারণে, যেরকম এটা তো বিদ্যুতের একটা 24/7 সিস্টেম, 24/7 সিস্টেম, এটা তো কোনো বিরতি নাই কোনো, তো এটা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা খারাপ হতে পারে। তো ওই জন্যই আমরা চেষ্টা করব, কিন্তু এটা অনেক অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, যে তাপমাত্রা কেমন হবে এটার উপরে, তাপমাত্রা বাড়লে বাড়ে। তারপরে আজ আমরা কতগুলো আবেদন জানাইছি, যে ওই যে বললাম যে এসির তাপমাত্রা 25-এ রাখার জন্য, কিন্তু আমি কি বলবো, আমার রুমেই দেখি যে এটা 19। আমি যে রুমে ঢুকছি দেখলাম কি এত ঠান্ডা লাগছে কেন। তো এইটা আপনারা কিন্তু একটু সচেতন করে যাবেন, বুঝছেন, এইটা একটু কাইন্ডলি মেহরবানি করে সবাইকে বলবেন। কারণ এই যে রেলে যদি আমি এই 25-এ রাখতে পারি, 25 যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের 1-2 হাজার মেগাওয়াট লোড ডিমান্ড কমবে, এবং সেটা কিন্তু আমরা অন্য ইয়েতে দেখতে পারি। কিন্তু আমরা ওই জন্য চেষ্টা করব, রমজানের মতো অতটা হয়তো সম্ভব হবে না, এটা একটা জিনিস আমরা চেষ্টা করব যতটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায়। আরেকটা হচ্ছে যে লোডশেডিং এবার যদি হয়, এটা এমন হবে না যে খালি গ্রামে লোডশেডিং হবে, এবার ঢাকাতে প্রথম লোডশেডিং হবে, তারপরে অন্য জায়গায় লোডশেডিং হবে। ট্রেনের সার্ভিস বাড়াতে হলে তো ইঞ্জিন ফ্রিকোয়েন্সি বাড়াতে হলে ইঞ্জিন বাড়াতে হবে, কিংবা ওই যে কোচের সংখ্যা বাড়াতে হবে। তো এইটার জন্য আমরা চেষ্টা করতেছি, এবং আপনি জানেন যে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আমিও ইয়েতে গেছি, চীনে গেছিলাম। তো সেখানে আমরা আমার যে কাউন্টার পার্ট চীনের যে ট্রান্সপোর্ট মিনিস্টার, ওনার সঙ্গে আমরা বৈঠক হয়েছে এবং আমরা এটা আলোচনা করছি। তো এখন আমাদের কত 200 কোচের জন্য আমাদের একটা অর্ডার অলরেডি আছে, এবং একটা টিম এই মাসেই যাবে, যাতে এই কোচগুলো আসা শুরু হয় আর কি। আর ওই যেটা বললাম যে লোকোমোটিভ কেনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তো এইটা আপনারা ঠিক বলছেন যে এইটা আমরা করতে পারবো না, তবে আপনারা এত সব সীমাবদ্ধতা সত্ত্বেও কিন্তু আমরা 3টা কি বলে কমিউটার ট্রেন চালু করছি। একটা হচ্ছে জয়দেবপুর ঢাকা, একটা হচ্ছে ভৈরব ঢাকা, আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা। তো আমরা এই যে যখন, আর এগুলো কিন্তু ওই যে মতো না, সিট না, ওই যে আপনার মেট্রোর মতো, মানে অনেক বেশি একটা বগিতে অনেক বেশি লোক যেতে পারে। তো আমরা আমাদের কোচের সংখ্যা বাড়লে, ইঞ্জিনের প্রাপ্যতা বাড়লে, তখন আমরা ওই যে এরকম ওই যে চট্টগ্রাম, চুয়েট, এইসব জায়গাগুলোতে আমরা ওই যেটা বললাম কমিউটার সার্ভিস আর কি, কারণ এটা তো স্বল্প মেয়াদের ট্রাভেল, তো ওই জন্য এটা দাঁড়ায় গেলেও কোনো অসুবিধা হবে না। তো আমরা এটার ব্যবস্থা করব। এসে উনি কিন্তু ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা দেখছেন যে নিশ্চয়ই, যে আগে থেকে কিছুটা পরিচ্ছন্নতা করা হয়েছে। তারপরে ওখানে কতগুলো দোকানপাটও মানে উঠানো হয়েছে। তো কিন্তু ওখানে আবার
দোকানের পাট উঠানো হয়েছে তো, কারণ ওরা তো আমার সঙ্গে দেখা করলো, যাদের দোকান উঠানো হয়েছে আমরা তাদেরকে বলছি এরা নাকি ছাত্র, তো আমরা বলছি যে তোমরা কোনো ফিক্স দোকান বসাতে পারবা না, কিন্তু ওই যে যেটা কার্ড যেটাকে বলে কার্ড বসাতে পারবা, কিন্তু ওই যে অনুমোদিত হতে হবে, এবং ওই যে ময়লা যদি পরিষ্কার না করে তাহলে কিন্তু ইয়েটা কার্টের অনুমতি বাতিল করে দেওয়া হবে। ওনারা তো একটা ইয়ে থেকে একটা অবস্থা থেকে এখন একটা নতুন একটা ট্রানজিশনের মধ্যে আছেন। তো আমরা অলরেডি কিছু ইমপ্রুভমেন্ট আমরা দেখছি, যেটা আমরা বললাম আপনারাও নোটিস করছেন। তো আজকে কিন্তু আমি ওনাদের সঙ্গে খুব খোলামেলা আলোচনা করছি, এবং আমি এটাও বলছি যে আচ্ছা এইটার একটু আপনারা ছবি নিয়ে দেন, এটা একটু ছবি নিয়ে নেবেন, এগুলো কিন্তু আপনাদের ইয়েটা করছেন। এবং ওই যে আমি ওনাদেরকে তো সরাসরি বলছি যে রেলের শত্রু হচ্ছে রেলের কর্মচারীরা। এখানে ওয়াসা সব জায়গাতে পানি দেওয়ার জন্য একটা প্রকল্প করছিল, ওনারা এটা নেন নাই। ওই যে এখন আমাদের বললেন, ওই যে সিটি কর্পোরেশন মেয়র মহোদয় বললেন যে উনি রাস্তা করতে চান, ওনারা রাস্তা করতে দেন না। তো এগুলো সুতরাং এগুলো আমরা এখন ওনাকে বলে দিয়েছি যে রাস্তা বানানো এটা রেলের কাজ না, তারপরে হচ্ছে যে কি বলে পানি সরবরাহ করা এগুলো রেলের কাজ না, এগুলো ওই যে ওয়াসার কাজ ওয়াসাকে দিতে হবে, এবং স্থানীয় সরকারের কাজ যে সিটি কর্পোরেশনের কাজ সিটি কর্পোরেশনকে দিতে হবে। তো ওই জন্য আমরা অবজার্ভ করবো, এবং ওই যে যেটা বললাম আপনি যেটা বললাম যে আমরা একটা ক্রাইটেরিয়া ইউজ করছি, যে আমরা বলছি যে এখন 2.5 টাকা লাগে 1 টাকা উপার্জন করতে, আমরা বলছি যে এটা 2-এ আনতে হবে, এটার জন্য 2-এর নিচে আনতে হবে। তো এই জন্য আমরা এটা অবজার্ভ করবো, এবং এটা যদি ওনারা অনিয়ম করেন তাহলে এটা কিন্তু কোনোদিন অ্যাচিভ করতে পারবেন না। তো সুতরাং আমরা ওইটা দেখবো, আবার আমি তো প্রায়ই আসি, এসে আবার আমরা দেখবো যে এটা কি হয়েছে। ঠিক আছে, বলেন কি? না আপনাকে বলে আপনাকে শোনেন আমি আপনাকে বলে একটু কথাটা শোনেন, কথাটা একটা শোনেন, আমি একটু আগেই তো আপনাদেরকে ব্যাখ্যা করে বললাম 2টা কারণে বিদ্যুৎ আপনার ঘরে বিদ্যুৎ না থাকতে পারে। একটা কারণ হচ্ছে লোডশেডিং মানে আমাদের কাছে পর্যাপ্ত উৎপাদন নাই, এই জন্য আমরা। আরেকটা হচ্ছে যে ওই যে বললাম যে লাইনের একটা বিঘ্ন হয়েছে। তো এই জন্য আপনার প্রশ্নের জবাবটা আমি সরাসরি দিচ্ছি, আমরা যদি লোডশেডিং করি তাহলে আমরা আগে জানাবো যে এই এলাকায় লোডশেডিং হবে, এত সময় ধরে লোডশেডিং হবে, এটা কিন্তু আমরা জানাবো, এটা আমাদের সিদ্ধান্ত। আমাদের ওয়েবসাইটে আমরা এটা দিয়ে দেব যে অমুক এলাকায় এতটা থেকে এতটা পর্যন্ত লোডশেডিং হবে। কিন্তু আগে যে আর বাকি যেটা ওই যে আপনার একটা গাছে এখন তো কালবৈশাখী হবে, তো আপনার একটা লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিংবা একটা ট্রান্সফর্মের একটা সমস্যা হবে, ফিউজের একটা সমস্যা হবে, তো এগুলোর জন্য তো আমরা করতে পারবো না, কারণ এটা তো কেউ জানে না যে এটা কখন হবে। এখন যে আমরা করে দেবো, আমরা একটা এমওইউ করবো, কিন্তু সর্বসাধারণ উন্মুক্ত করলে তো কোনো লাভ হবে না। আপনি যদি ডাক্তার না থাকে, আপনার যদি ওই যে কি বলে অন্য সব যদি না থাকে, স্টাফ যদি না থাকে, ওষুধ যদি না থাকে, খাবার যদি না থাকে, তাহলে তো কেউ আসবে না। এটা আমার বিষয় না, আমি রেলের উপদেষ্টা, আমি বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা, তবে সেতু উপদেষ্টা। কি হয়েছে? না আমি এটার সঙ্গে শোনেন আমি বলি, আমি আপনাকে সত্য কথাটা বলি, সেটা হচ্ছে যে সন্দীপের লোকজন আমাকে এটা নিয়ে দেখা করতে চাইছিল, আমি ইভেন দেখাও পর্যন্ত করিনি। আমি বলছি যে এটা ভূমি মন্ত্রণালয়ের বিষয়, এবং এটা ওনাদের ইয়েদের বিষয়, কি বলে যে এই যে বিভাগীয় প্রশাসনের বিষয়। আমি বলছি যে আপনাদেরকে এটা কোনো সড়ক সম্পর্কিত বিষয় না, এটা কোনো কি বলে যে বিদ্যুৎ কিংবা জ্বালানি সম্পর্কিত বিষয় না, এটা কোনো রেল সম্পর্কিত বিষয় না, সুতরাং আমি এটা শুনতে পারবো না। এবং ওখানে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, তারপরে আরো কে ছিলেন, অনেক বড় ছিলেন, কিন্তু আমি ইভেন তাদের সাথে দেখাও করিনি। তো ওই জন্য আমি কিন্তু এই যে আপনি যদি আমাকে রাজনৈতিক কোনো প্রশ্ন করেন, আমি বলবো যে আমি কোনো জবাব জানি না। তো ওই জন্য আমাকে এই আমার যে দায়িত্বের বাইরে আমি কোনো সময় কোনো কথা বলি না, এবং কোনো কাজে জড়িত হই না। ওই যে রেলের কালো বিড়াল সম্পর্কে উনি জিজ্ঞেস করছেন, তো এইটার ব্যাপারে যেটা সেটা হচ্ছে কি যে আপনারা জানেন যে কালো বিড়াল কিন্তু উপরে থাকে, কালো বিড়াল কিন্তু নিচে থাকে না। তো এখন আমরা অন্তর্বর্তী সরকারের যে আছে, এখানে আপনারা নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা খোঁজ দিতে পারেন,
যে আমাদের মধ্যে কোনো কালো বিড়াল নাই। তো সুতরাং আমরা একটু হয়তো সময় লাগবে। আর এটা আরেকটা হচ্ছে যে ওই যে কালো বিড়াল হচ্ছে কি উপরে কালো বিড়াল থাকলে নিচেও কালো বিড়াল হয়, কিন্তু অন্য মানুষের যখন দেখে উপরে যখন কালো বিড়াল নাই তখন নিচেও কালো বিড়ালের আর কালো বিড়ালের আচরণ করে না। তো ওই জন্য আমরা আমরা কিন্তু আপনারা জানেন না, আমরা কিন্তু অনেক লোকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, যে বিআরটি হতো অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা কিন্তু এগুলো নিচ্ছি। কিন্তু এগুলো একটা মুশকিল হলো কি যে আমাদের দেশের দুর্নীতি এত হয়ে গেছে যে আপনি তো সবাইকে বাদ দিতে হবে, সবাইকে বাদ দিলে তো আমি আর রাষ্ট্র চালাতে পারবো না।